যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। হ্যাঁ, আজ মাইলস এন্ড মেমোরিজে আমরা কবি এবং কবিতার কথা শুনব। আরটিভি নিউ ইয়র্কের স্টুডিও থেকে সঙ্গে আছে আমি হাসান হাবিব। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আরটিভি নিউ ইয়র্কের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি, কথাসাহিত্যিক এবং ভাষাশিল্পীকে। আসুন পরিচিত হই। আমার সঙ্গে রয়েছেন কাজী জহিরুল ইসলাম। কবি কাজী জহিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাই আজকের এই মাইলস অ্যান্ড মেমোরিজ এই অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি হাবিব ভাই। অনেক ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকে আমাকে এই চমৎকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনি এক কবিতা লিখেছেন, কবিতা আমাকে লিখে রাখে কালের খাতায়। কেন? আমরা তো জানি কবি কবিতা লেখেন, আপনি বলেছেন কবিতা আপনাকে লেখে। এর কারণ কি? চমৎকার প্রশ্ন। আর প্রথমত আপনাকে ধন্যবাদ দেই যে আপনি আমার কবিতার লাইনটি মনে রেখেছেন। আমি একটা গল্প দিয়ে এই উত্তরটা দেই। আমরা তো বাল্মীকির নাম জানি, রামায়ণের রচয়িতা বাল্মীকি। তিনি প্রথম জীবনে ছিলেন একজন দস্যু। একদিন তিনি আসলে দস্যুবৃত্তি করার জন্য রাস্তার মধ্যে নারদ মুনিকেই ধরে ফেলেন। তো নারদ মুনি তাকে বলেন, বাল্মীকি তুমি যে দস্যুবৃত্তি করছো তুমি তো নরকে যাবে। তো যাদের জন্য তুমি এটা করছো, তোমার সেই পরিবার পরিজন, তারা কি তোমার সঙ্গে নরকে যাবে? সে বলে অবশ্যই যাবে। ঠিক আছে, বাড়ি গিয়ে জিজ্ঞেস করে আসো। সে বাড়ি গিয়ে তার স্ত্রী সন্তানকে বলল যে তোমরা কি আমার সঙ্গে নরকে যাবা না, আমি যে দস্যুবৃত্তি করছি সেজন্য? বলে যে না, আমরা তোমার সঙ্গে নরকে যাবো কেন, তোমার দায়িত্ব হচ্ছে আমাদের খাওয়ানো, কিভাবে খাওয়াবো সেটা তোমার। আচ্ছা। তখন সে খুব হতাশ হয়ে গেল। এসে নারদকে বলল যে না, আমি তো সারা জীবন তাহলে ভুল করেছি, আমি তো পাপ করেছি এবং কেউ আমার পাপের ভাগ নিবে না, আমাকেই আমার পাপ বহন করতে হবে। আমি এখন কি করি? তখন নারদ তাকে পরামর্শ দিল, তুমি অরণ্যে চলে যাও, তপস্যা করো, তোমাকে দিয়ে ভগবান মহৎ কাজ করাবে, সারা পৃথিবীর মানুষ তোমাকে মনে রাখবে। তখন তিনি, মানে গ্রন্থে আছে যে ৬,০০০ বছর নারদ তপস্যা করলেন, কি বলে বাল্মীকি তপস্যা করলেন। ৬,০০০ বছর পর হঠাৎ তিনি দেখেন যে একটা শান্ত সরোবরে দুইটা ক্রৌঞ্চ, যেটা সারস পাখি, তারা বৈথুনরত অবস্থায়। তখন ব্যাধ স্বর নিক্ষেপ করলো, ব্যাধ হচ্ছে শিকারী, স্বর হচ্ছে তীর, স্বর নিক্ষেপ করলো, পুরুষ ক্রৌঞ্চ নিহত হলো এবং তার রক্তে সরোবর ভেসে গেল। তখন তিনি হঠাৎ বলে উঠলেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাসতি সমা তৎক্রঞ্চ মিথুনাদে কাম অবধি কাম মহিতা। এটা হচ্ছে রামায়ণের প্রথম শ্লোক। সেই থেকে তিনি পুরো রামায়ণ রচনা করলেন। এই গল্পটা আমি এই জন্য বললাম যে কবিতা আসলে চেষ্টা করলে লেখা যায় না। ইংরেজ কবি পার্সি বিশি শেলি বলেছেন, কবিতা হচ্ছে একটা ডিভাইন ফিলিংস থেকে আসে। আমাদের আরেকজন বিখ্যাত ইংরেজ কবি স্যামুয়েল কোলরিজ কবিতা একটা অসাধারণ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, বেস্ট ওয়ার্ডস ইন বেস্ট অর্ডার হচ্ছে কবিতা। এটাকে আমরা বাংলা করলে এরকম দাঁড়ায় যে শ্রেষ্ঠতম শব্দের শ্রেষ্ঠতম বিন্যাস। এখন শ্রেষ্ঠতম শব্দের শ্রেষ্ঠতম বিন্যাসটা করতে হলে একটা ডিভাইন ফিলিংস লাগে, একটা স্বর্গীয় অনুভূতি লাগে। আমি সারাদিন বসে থেকে দেখেছি একটা লাইন আমি লিখতে পারি, কিন্তু যখন আসে কবিতা, একসময় আমি বলতাম নাজেল হয়। আচ্ছা, আচ্ছা। আর মাহমুদের সাথে এই নিয়ে আমার অনেক বিতর্ক হয়েছে। মাহমুদ ভাই বলছে তুমি ঠিকই বলেছো, কিন্তু নাজেল শব্দটা বলো না। এর থেকে আমি সেটা বলি না। কিন্তু আসলে কবিতা ভেতর থেকে আসতে পারে না, লেখা যায়। সেই জন্য আমি বলেছি কবিতাই আমাকে কালের খাতায় লিখে রাখে, আমি কবিতা লিখি না। চমৎকার, আপনার চমৎকার উপলব্ধি। কেন এই প্রবাস জীবন? কেমন আছেন এই প্রবাস জীবনে? এবং মনের ভেতরে যে ইচ্ছে লালন করেন যেমন কবিতা, এই প্রবাস জীবন কি কখনো, কখনো তার জন্য অন্তরায় হয়ে যায়? নিশ্চয়ই। আমি প্রথমত কবি, দ্বিতীয়ত কবি এবং শেষ পর্যন্ত আচ্ছা, আচ্ছা। কবিতাই আমার আরাধ্য। আচ্ছা। আমি ছেলেবেলা থেকেই কিছুটা বোহেমিয়ান টাইপের ছিল, দেশ বিদেশে ঘুরে বেড়াবো, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি কিন্তু দেশের বাইরে আসার আগে। সো একটা বোহেমিয়ান মানসিকতা আমার মধ্যে ছিল, মানে ঘুরে বেড়াবার মানসিকতা ছিল। সো আমি যখন সুযোগ পাই বিদেশে যাবার, প্রথম আসলে সুযোগটা আসে আমার স্ত্রী ডেনমার্কে পড়তে যায় আমাদের বিয়ের পরপরই কিছুদিন পর। আমাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করার পরে ডেনিশ সরকারের একটা ফেলোশিপে ডেনমার্কে পড়তে যায়। তো তার পড়ার প্রায় শেষের দিকে ১ মাস আগে আমি ওর ডেনমার্কের ভিসা নিলাম, সুইডেনের ভিসা নিলাম, নিয়ে চলে গেলাম ডেনমার্কে। যেহেতু আমার ভ্রমণের খুব একটা আগ্রহ ছিল। আচ্ছা। সেখান থেকে ফিরে আসি। আসার পরে আমি জাতিসংঘের একটা চাকরির জন্য আবেদন করি। সেটা কসোভোতে ছিল। তারা প্রচুর লোক নিচ্ছিল কসোভোর।
পিসকিপিং মিশনে, এবং সেটা আমার হয়ে যাওয়ার ফলে আমি কসোভোতে চলে যাই। সেই থেকে ২০০০ সালের এপ্রিল মাস থেকে শুরু হলো প্রবাস জীবন। এটি জাতিসংঘের অধীনে চাকরি। চাকরি অধীনে। আমি এখনো পর্যন্ত কর্মসূত্রেই বিদেশে থাকছি, যে অর্থে মানুষ অভিবাসী হয় একটা সেই অর্থে নয়। অন্য দেশে গিয়ে জীবনযাপন করার জন্য অভিবাসী হয়, ইউরোপে যায়, আমেরিকায় যায়। সেইভাবে প্রবাস জীবন আমি মানে প্রবাসী বটে, সেইভাবে অভিবাস জীবন গ্রহণ করিনি। এখনো চাকরি সূত্রেই বিদেশে থাকছি। বলতে পারে জীবিকার তাগিদেই। জীবিকার তাগিদে এখন দেশেও তো আর জীবিকা একটা ছিল, আমি একটা চাকরি করতাম। আমি মনে করেছি যে আমি যদি এই চাকরিটা করি তাহলে ২ টা কাজই হবে। এক, আমার একটা বেটার ক্যারিয়ার হবে। অ্যাট দ্য সেম টাইম আমি নানান দেশে ঘুরতে পারবো, পৃথিবীটাকে দেখতে পারবো। এবং সেটা আমার কবিতার জন্য কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি। বরং কবিতার সম্পূরক শক্তি হিসাবে কাজ করেছে আমার। চমৎকার, চমৎকার। জীবনের একটা বড় অংশ দেশে কাটিয়ে এসেছেন। ২০০০ সাল থেকে প্রবাসে আছেন। স্বদেশের যে স্মৃতিগুলো এখনো খুব উজ্জ্বল, এখনো ছুঁতে ইচ্ছে করে বা আপনাকে তাড়া করে, সম্ভব হলে আবার ফিরে যেতে ইচ্ছে করে, সেই সব দিনগুলোতে আছে তো এমন অনেক কিছুই, নাকি? তা তো আছে। একটু কিছু শুনতে চাই সেই সব স্মৃতি থেকে, যা আপনাকে এখনো তাড়া করে বেড়ায়, ফিরে যেতে ইচ্ছে করে, ছুঁতে ইচ্ছে করে। কি এমন সেই সব স্মৃতি? আমাদের সবারই আছে, আপনারও আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের সকলেরই আছে। আমার ছোটবেলায় ধরেন আমি যখন মাত্র হাই স্কুলে উঠেছি বা হাই স্কুলে উঠিনি, তখন আমার আব্বা বাড্ডাতে একটু জমি কিনে একটা ঘর তোলে। তেরে একটা খোলা, প্রকাণ্ড একটা খোলা বিলের মতো, বর্ষাকালে পুরো মানে পানি এসে সমুদ্রের মতো মনে হতো। সেইখানে একটা লাল মাটির টিলার মতো একটা, তার উপর একটা টিনের বাঁশের একটা ঘর। বাহ! সেইটা ছিল আমাদের ১ম নিজের বাড়ি। সেই বাড়ি বাড্ডাতে? বাড্ডাতে। সেই বাড়িকে ঘিরেই আমার মনে হয় যে আমার সমস্ত, সেটা একটা ছোট্ট একটা দ্বীপের মতো বাড়ি ছিল বটে। কিন্তু আমার মনে হয় যে আমার সমস্ত ভালোবাসা এখনো ওই দ্বীপটাকে কেন্দ্র করে আবর্তিত হয়। যে আমার এখনো, যে আপনি যে বললেন না যে ছুতে ইচ্ছে করে, ফিরে যেতে ইচ্ছে করে, এমন কোনো ঘটনা আমার মনে হয় ওই ঘরটাতেই। এখন নিউ ইয়র্কে আমার অনেক বড় বাড়ি আছে, ঢাকাতে ফ্ল্যাট আছে, এই আছে, সেই আছে। মানে কিন্তু আমার কোনো কিছু ওই বাড়িটা ওই দ্বীপের মধ্যে সে ছোট্ট বাড়িটির অনুভূতি আপনাকে এখনো। এত মনে হয় যে ফিরে যেতে পারলে আমি ওই বাড়িটাতেই ফিরে যাব। বাহ! চমৎকার, চমৎকার। আর এরপরে তো আরো অনেক স্মৃতি বাংলাদেশে অবশ্যই আপনার শৈশব, কৈশোর, আপনার ছাত্রজীবন, পড়াশোনা সেসব তো অনেক স্মৃতি থাকবার কথা। একটা মেয়ের প্রেমে পড়া, এবং সেই মেয়ের সঙ্গে আপনি যার প্রেমে পড়েছেন তিনিই কি আপনার জীবনসঙ্গী হয়েছেন? একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, এখনো সেই মেয়ের প্রেমেই আছি। আচ্ছা, আচ্ছা। একটু বলে রাখি, আসলে আজকে তো ভাবির আসবার কথা ছিল। কিন্তু নিউ ইয়র্কে আমরা যখন রেকর্ডিংটি করছি, ভীষণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়তো আমরা সেটি হয়নি। কোনো এক সময় হয়তো ভাবিও আসবেন। ভাবি আ তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। জি, জি, আমি আসলে একজনের প্রেমেই পড়েছিলাম। আচ্ছা, তবে ১ বছর ১ মাস ১ সপ্তাহ ১ দিন প্রেম করার পর বিয়ে করে। আবার বলবেন সময়টা কতদিন? ১ বছর ১ মাস ১ সপ্তাহ ১ দিন। আচ্ছা। মানে আপনার ২১শে ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে। এর আগে আমরা একসঙ্গে ঘোরাফেরা করেছি, বিভিন্ন বাহ! পত্রিকা অফিসে গিয়েছি। তিনি ছিলেন সাংবাদিকতা মাস্টার্সে পড়তেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমার একদিন কথা প্রসঙ্গে আপনি কোন বিভাগে ছিলেন? আমি তো তখন চাকরি করি। আমি আচ্ছা। ম্যানেজমেন্টে করেছি। আমি তখন আচ্ছা, আচ্ছা, আমি তখন আর ছাত্র নই। আচ্ছা। চাকরি-বাকরি করি। তো আমাদের পাশাপাশি বাড়ি ছিল, কাছাকাছি মানে বাড়ি ছিল। তো পরিচয়ের পরে একদিন তাকে জিজ্ঞেস করলাম, "তুমি সাংবাদিকতা পড়ছো? আসলে তোমার ক্যারিয়ার প্ল্যান কি? কি করবা?" সে বলে, "আমি সাংবাদিকতাই করতে চাই। আর প্র্যাকটিক্যালি এখন যদি আমি কিছুটা করতে পারি সেটা আবার পড়াশোনার জন্য ভালো হবে।" আমি বললাম, "ঠিক আছে, তাহলে আমি তোমাকে কয়েকটা পত্রিকার সঙ্গে পরিচয় করিয়ে দিই।" সেই সুবাদেই আসলে উদ্দেশ্যটাও ছিল যে একটু ঘনিষ্ঠ হওয়া হয়তো। তো আমি তাকে জনকণ্ঠে নিয়ে যাই, তারপরে ইনকিলাবে নিয়ে যাই। ইনকিলাব তো না, পূর্ণিমা পত্রিকা, একটা সাপ্তাহিক পত্রিকা ছিল ইনকিলাব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই পত্রিকায় নিয়ে যাই, পরিচয় করিয়ে দিই এবং সে সেগুলোতে লেখালেখি শুরু করে। হু, হু। এইভাবেই আমাদের ঘনিষ্ঠতাটা হয়। তারপরে আমরা ২১শে ফেব্রুয়ারি আ ১৯৯৫ সালে আমরা সেই সোহরাওয়ার্দী উদ্যানে বসে সিদ্ধান্ত নিই। আসলে আমরা কি আচ্ছা, আচ্ছা। এটা আচ্ছা। ঠিক করি যে না, আসলে আমরা বন্ধুর চেয়ে একটু বেশি। মোর দ্যান ফ্রেন্ডস, মোর দ্যান ফ্রেন্ডস, লাভ ইচ সেটা নিয়ে আমরা ঠিক করি এটা। চমৎকার। তারপরে ২৯শে মার্চে আমরা বিয়ে করি পরের বছর। সেটা এক্সাক্টলি ১ বছর ১ মাস ১ সপ্তাহ ১ দিন পরে। প্রায় ৩০ বছর। প্রবাস জীবনে বসে যে লেখালেখি করছেন, এগুলোই কি ডায়াসপোরা সাহিত্য? আসলে ডায়াসপোরা সাহিত্যটা কি? আমরা প্রায়ই শব্দটার সঙ্গে পরিচিত এবং আমরা খুব শুনি, ব্যবহার করি। যদি একটু ব্যাখ্যা করতেন যে ডায়াসপোরা সাহিত্য বা ডায়াসপোরা জিনিসটা কি, এটা সম্পর্কে যদি একটু। ডায়াসপোরা শব্দটার উৎপত্তি হয়েছে গ্রিক ২ টা শব্দ থেকে। একটা হচ্ছে ডায়া,
ডায়া মানে হচ্ছে অ্যাক্রস, আর স্পিরিয়া মানে হচ্ছে স্ক্যাটার, মূলত এটি গ্রিক শব্দ। গ্রিক শব্দ। এটা হলো আপনার যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে জেরুজালেম ফল করে ইহুদিরা বিতাড়িত হয় এবং তারা উদ্বাস্তু হয়ে যায় এবং তাদের প্রসঙ্গেই এই শব্দটি ব্যবহার করা হয় প্রথম ডায়াসপরা। এবং সেই থেকে এই শব্দটি যারা নাকি মানুষের মাইগ্রেশন কিন্তু অতি প্রাচীন কাল থেকে মানুষ মাইগ্রেশন করে উন্নত জীবনের সন্ধানে, যেমন যায় আজকাল আমরা ভালো চাকরির জন্য, ভালো জীবনের জন্য, নিরাপত্তার জন্য আমরা ইউরোপে যাই, আমেরিকায় যাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যাই, কানাডায় যাই। কিন্তু একটা সময় ছিল যে প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে চলে যেত। আচ্ছা, ধরেন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হয়ে একটা ভূখণ্ড ভেসে গেল, ডুবে গেল, তখন তারা অন্য জায়গায় চলে যায়, এটি হয়। স্থানে চলে যায়। এটি হয়। আবার একটা জায়গায় প্রচন্ড খরা হলো, সেখানে ফসল উৎপন্ন হচ্ছে না, তারা অন্য জায়গায় যেখানে ভালো। এটি আমাদের দেশের ভেতরে তো ঘটে। যখন নদী ভেঙে যায় কিংবা বিভিন্ন রকম সমস্যার কারণে মানুষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে বাড়িঘর তৈরি করে। আরেকটা কারণে মাইগ্রেট করে, সেটা হচ্ছে যুদ্ধ বিগ্রহের কারণে জি। তে বহু ক্ষয়ক্ষতি হয়, যেটা আমাদের এখন প্যালেস্টাইনে হচ্ছে। প্যালেস্টাইনিরা তারা নিজের দেশে থাকতে পারছে না, যুদ্ধের কারণে অন্য দেশে গিয়ে থাকছে। এখন ডায়াসপোরা শব্দটা হলো তাদের জন্য প্রযোজ্য যারা নিজ ভূখণ্ড থেকে যে কোনো কারণেই হোক মোস্টলি বিতাড়িত হয়েছে, কিংবা ধরেন উন্নত জীবনের সন্ধানে বা নিরাপত্তার জন্য অন্য ভূখণ্ডে গিয়েছে, কিন্তু যাওয়ার পরেও মাতৃভূমির প্রতি তার একটা প্রচণ্ড আকর্ষণ আছে। আপনি একজন বোদ্ধা কবি। শিল্প সাহিত্যে আপনার যে জ্ঞানের গভীরতা সেটি ভীষণভাবে প্রশংসিত। আপনি বিভিন্ন সাহিত্য সমাবেশ বা বিভিন্ন অনুষ্ঠানে কবিতা লেখার জন্য কবিতার যে ব্যাকরণ প্রকরণ আছে এগুলোর উপরে খুব গুরুত্ব দেন। কবিতা লেখার জন্য আসলেই কি কোনো ব্যাকরণ জানার দরকার আছে? আমি আগে বলেছি যে কবিতা আসলে লেখা যায় না, কবিতা ভেতর থেকে আসতে হয়। আসে, একটা ডিভাইন ফিলিংস থেকে আসে। আচ্ছা, আচ্ছা। এখন ডিভাইন ফিলিংস থেকে যে জিনিসটা আসে সেটা কি ব্যাকরণ মেনে আসে, এটা একটা দারুণ প্রশ্ন। কিন্তু তারপরে তো একটা ব্যাকরণ মানতে হয়। প্রথম যখন আপনার ভেতর থেকে আসে, যারা খুব ন্যাচারাল পোয়েট তারা কিন্তু আমি যদি আমার আমার কথা বলি, আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন আমি আমি ছোটবেলা থেকেই কাগজ খাতা কলম নিয়ে ঘুরতাম। আমি গ্রামে যেতাম যখন মামারা জমিতে কাজ করতো, আমি খাতা কলম নিয়ে তাদের পিছন পিছন যেতাম, আমি আইলে বসে থাকতাম, তারা কাজ করতো এবং কিছু একটা লিখতাম। তো সেই সময় ওইসব লেখা তো আর নাই, কিন্তু অনেক ইন্টারভিউ দিতে দিতে ২টা লাইন আমার মনে আছে। হাত নেড়ে নেড়ে তামাকের চারা লাগায় কজন চাষি, বট ছায়াতলে কে বসে বাজায় অমল বাঁশি। এই ২টা লাইন আমি পরবর্তীতে যখন ছন্দটা শিখলাম, আমি দেখেছি এটা শুদ্ধ ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা। হয়ে গেছে। ছন্দ জানতাম না। এটা ন্যাচারালি হয়ে গেছে সেই ছন্দটা। পরবর্তীতে আমি যখন ইন্টারমিডিয়েটে উঠি তখন আমি একজন কবির সঙ্গে পরিচয় হয়, তার নাম আমিনুল হক আনবার। তার কাছে আমার বিশাল কবিতার খাতা নিয়ে যাই। তিনি এখন খাতাগুলো দেখে বলেন, তুমি তো স্বরবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দে ভালোই লেখো, তোমাকে অক্ষরবৃত্ত ছন্দ শিখতে হবে। আমাকে স্বরবৃত্ত আচ্ছা, কি জানো না, মাত্রাবৃত্ত কি তুমি জানো না? বললাম আমি জানি না। বল তুমি তো স্বরবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দে কবিতা লিখছো। আমি জানি না ছন্দ কি। না জেনেই আপনি লিখে না জেনে ন্যাচারালি, এটা ন্যাচারালি থাকে। তারপরেও আমাদের চর্যাপদের যে কবিরা ছিল, কান্নপা, লুইপা, সবরপা, তারা কিন্তু চর্যাপদ লিখেছে আজ থেকে ১,০০০ বছর আগে। তারা কিন্তু ছন্দের এই গাণিতিক ফর্ম জানতো না। তো তাদের এই চর্যাপদের কবিতাগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা, তারা না জেনেই লিখেছে। কিন্তু দেখবেন সেখানে কিছু ত্রুটি আছে। আমিও তো ঠিক এই কথাটাই বলতে চাই। ভাষার আগে তো ব্যাকরণ তৈরি হয়নি। আগে ভাষা তৈরি হয়েছে, তারপর ব্যাকরণ তৈরি হয়েছে। এখন রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম ওনারা কি আগে ব্যাকরণ শিখে কবিতা লিখেছেন? আমি তো মনে করি না। কবিতা লিখেছেন, সেটি ব্যাকরণের অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, এখন চর্যাপদের কবিরা যে মাত্রাবৃত্ত ছন্দে লিখেছে সেখানে কিছু ত্রুটি আছে। কারণ যেহেতু তারা গাণিতিকভাবে জানতেন না, সেজন্য ত্রুটিগুলো রয়ে গেছে, ন্যাচারালি লিখেছে। আমাদের দেখবেন গ্রামে গঞ্জে যারা গান করে, বাউল গান করে, একতারা বাজিয়ে দোতারা বাজিয়ে গান করে, তারা কিন্তু ছন্দেই করে, তাবলয় মেনেই করে, কিন্তু তারপরে তাদের কিন্তু কিছু ত্রুটি থাকে। আমরা আরটিভির যে স্টুডিওতে গান বাজনা হয় তখন কিন্তু ওই বাউল গানটা হুবহু আমরা উপস্থাপন করি না, তাদেরকে একটু গ্রুমিং, একটু মডিফাই করে। গ্রামারটা ঠিক আছে কিনা, কোথাও তাল পড়ে গেলে কিনা শিখিয়ে তারপরে বড় স্টেজে আমরা নিয়ে আসি। ন্যাচারালি কবিতার বেলাও তাই, আমরা ন্যাচারালি যেই কবিতাটা লিখবো, আমি যদি ছন্দটা জানি, ব্যাকরণ প্রকরণগুলো জানি, তাহলে লেখার পরে আমি আবার যখন পড়বো তখন দেখবো কোথাও একটা মাত্রা পড়ে গেল কিনা, কোথাও একটা মাত্রা বেশি হয়ে গেল কিনা, তখন ওটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু একজন মানুষের ভিতরে ন্যাচারালি যদি কবিতা না থাকে, সে ছন্দ জানলেই কবি হতে পারবে। উত্তর আমেরিকাতে অনেক আবৃত্তিকার আছেন এবং তারা অনেকেই আপনার কবিতা আবৃত্তি নিয়মিত আবৃত্তি করেন।
আবৃত্তিতে একজন আবৃত্তিকার কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারেন? কবি হিসেবে আপনি একজন আবৃত্তিকারকে কতটুকু স্বাধীনতা, একজন আবৃত্তিকারের কতটুকু স্বাধীনতা আপনি মেনে নেবেন বা দিতে চান আপনি কতটুকু স্বাধীনতা? আপনি নিজেও একজন আবৃত্তি শিল্পী এবং আপনি অনেক কবিতা আপনি নিজে আবৃত্তি করেছেন। কাজে এই আলোচনাটা আমাদের দুজনের জন্য খুব ভালো একটি আলোচনা আপনি উত্থাপন করেছেন। আচ্ছা, আচ্ছা। আমি অনেক কবিকে দেখেছি তারা আবৃত্তিকারদের উপর খুব বিরক্ত। আমাদের রফিক আজাদ বলতেন যে, "ওরা তো পরের ধনে পদ্মা রেখে।" তো আমি কিন্তু আবৃত্তিকারদের উপর বিরক্ত না। এইজন্য যে আ কবিরা বিরক্ত যে আমি লিখেছি মাত্রাবৃত্ত ছন্দে সেটা কোন ছন্দে পড়ল? কবিরা আবার ওইসব বিষয়ে খুব টনটনে। আচ্ছা, আচ্ছা। আমাকে শহীদ কাদরী অনেকদিন বলেছে, রূপালী স্নান নামের জীবন দাশের একটা শামসুর রহমানের একটা কবিতা আছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এখানকার একজন আবৃত্তি শিল্পী নিজেকে বড় আবৃত্তি শিল্পী দাবি করে। আমি তার নামটা বলছি না যেহেতু একটু বদনামও হয়ে যাচ্ছে। তিনি এটা ওই ছন্দটা বুঝে পড়েননি। শহীদ ভাই ভীষণ বিরক্ত আমাকে অনেকদিন বলেছে, "ও তো কবিতাটাকে শেষ করে দিল। রূপালী স্নান হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। ও কিভাবে পড়ল? কোন ছন্দে পড়ল?" কিন্তু আমি আবার এইটা মনে করি না। আমি মনে করি যে আবৃত্তিকার তার কণ্ঠ সুষমা দিয়ে যদি একটু ভিন্নভাবে পড়ে ছন্দটাকে ভেঙেও পড়ে এবং সেটা যদি শ্রুতিমধুর হয়, সেটা যদি শ্রোতার কিংবা দর্শকের এখন তো হুম, হুম। আবৃত্তি শুধু শ্রবণের বিষয় না, দর্শনেরও বিষয়। কারণ আবৃত্তির অনেক ভিডিও হচ্ছে। যদি দর্শক এবং শ্রোতা সেটাকে পছন্দ করে তাদের আবেগকে স্পর্শ করে, কবি যে মেসেজ দিতে চেয়েছেন সেটা পৌঁছাতে পারে, তাহলে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি শুধু একটা জায়গায় আছে। সেটা হলো কবি যা লিখেছে হুম, হুম। সেই শব্দ বদলানো যাবে না, লাইন বদলানো যাবে না। কবি যেই লাইন লিখেছে কখনো দেখা যায় শেষ লাইনটি কোনো আবৃত্তিকার একাধিকবার উচ্চারণ করেন বা শেষ কয়েকটি শব্দ একাধিকবার উচ্চারণ করেন ওইটাকে স্ট্রং করার জন্য। সেইটুকু পর্যন্ত আমি মেনে নেব। কিন্তু আমি অনেক সময় আমার কবিতার শব্দ ভুল করে হোক বা ইচ্ছা করেই হোক বদলে ফেলেছেন আবৃত্তিকার। সেইটা আমি মেনে নেব না। সেইটুকু শুধু মেনে নিতে চাই না। আদারওয়াইজ আবৃত্তিকার যদি তার নিজের মতো করে কবিতাটি ভেঙে আরো সুন্দর করে আরো ভিন্নভাবে উপস্থাপন করেন আমার কোনো আপনার কবিতা যখন একজন আবৃত্তিকার আবৃত্তি করেন, ঠিক তার কাছে আপনার কি প্রত্যাশা থাকে? আবৃত্তিকারকে যে বিষয়গুলোকে খুব মনোযোগ দিতে হয় বলে আমি মনে করি, সেগুলোই আমার প্রত্যাশা। প্রথমত হচ্ছে অনেকে মনে করেন যে অসাধারণ কণ্ঠ আবৃত্তির জন্য একেবারে অপরিহার্য। হ্যাঁ, অসাধারণ কণ্ঠ এটা তো গড গিফটেড। আমি চাইলেই আমার কণ্ঠকে অসাধারণ করে ফেলতে পারব না। যেমন আপনার আছে। এপিটি বা আল্লাহ আপনাকে অসাধারণ একটি কণ্ঠ দিয়েছেন। এটা আপনার অ্যাডেড অ্যাডভান্টেজ। কিন্তু আমাকে আল্লাহ দেয়নি বা অনেককে দেয়নি। কিন্তু তার মানে এই না তারা আবৃত্তি করতে পারবে না। অবশ্যই তারা আবৃত্তি করতে পারবে। অবশ্যই। যেটা করতে হবে শুদ্ধ উচ্চারণ। উচ্চারণ ভুল করা যাবে না। শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে হবে। আর কোন জায়গায় কবিতাটা ভাঙতে হবে, বিশেষ করে যা প্রিভার্সের কবিতাগুলো ঠিক জায়গায় ভাঙতে না পারলে অর্থটা বদলে যায়। এটা একটু খেয়াল রাখতে হবে। ২ টা কারণেই ঠিক জায়গায় ভাঙতে হবে। এক হলো তিনি যদি ছন্দে পড়তে চান, তাহলে ছন্দ অনুযায়ী ভাঙতে হবে। আর যদি অর্থটা ঠিক রেখে পড়তে চান, তাহলে অর্থ যেখানে ভাঙলে অর্থটা ঠিক থাকে, যেখানে পজ দিলে, যেখানে জোর দিলে অর্থটা স্পষ্ট হয়, সেই জিনিসগুলো মানতে হবে। এগুলাই হচ্ছে একজন আবৃত্তিকারের কাছে কবি হিসাবে বলেন কিংবা একজন শ্রোতা হিসাবে বলেন, দর্শক হিসাবে বলেন, আমার এগুলো হচ্ছে এক্সপেকটেশন। খুব ভালো লাগলো। আম ১ যুগ আগে আপনি নিউইয়র্ক ভিত্তিক একটি আম শিল্প সংস্কৃতির সংগঠন যেটি ঊনবাঙাল নামে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটি নিউইয়র্কের শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই ঊনবাঙাল নামটি এটি কিভাবে আসলো এবং যদি একটু ব্যাখ্যা করতেন এই ঊনবাঙাল নাম নিয়ে? অনেক ধন্যবাদ। ঊনবাঙাল নিউইয়র্কের এখন একটা মোটামুটি আপনি বলতে পারেন যে জনপ্রিয় সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আমরা এখানকার ২ টো সাপ্তাহিক পত্রিকা প্রতি সপ্তাহে ঊনবাঙালের সাহিত্য পাতা বের হচ্ছে। একটা টেলিভিশনে প্রতি সপ্তাহে একটা অনুষ্ঠান যাচ্ছে ঊনবাঙাল আড্ডা নামে। মঞ্চে আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি। প্রতি সপ্তাহে গানের রিহার্সাল হচ্ছে, কবিতার অনুষ্ঠান হচ্ছে। সব মিলিয়ে একটা বেশ ভাইব্রেন্ট অনেক কর্মকাণ্ড হচ্ছে, অনেকের সঙ্গে যুক্ত। এটি শুরু করি আসলে আমি যখন নিউইয়র্কে আসি ২০১১ সালের নভেম্বর মাসে কর্মসূত্রে আসি। তারপরে আমরা এই ইউএনএ যারা বাঙালিরা কাজ করতো, ইউএনের বাইরে কাউকে আমি চিনতাম না। এসব বাঙালিরা কাজ করতো তাদের নিয়ে সপ্তাহে ১ দিন আমরা দুপুরবেলা লাঞ্চ করতাম একসাথে। আচ্ছা, অনেক প্রায় ৩০-৩৫ জন ছিল। অনেক মানুষ হতো একসঙ্গে। আমরা একসঙ্গে লাঞ্চ করতাম। তো এইটা ক্রমশ একটা সাংগঠনিক ফর্ম দাঁড়াচ্ছিল। যেহেতু ইউএনএ কাজ করি, সো ইউএনের বাঙালরা একসঙ্গে পাবো। ইউএন বাঙাল এরকম ধারণা থেকে আস্তে ইউএনও বাঙাল এরকম হতে থাকে। তারপরে উনো বাঙাল। তারপরে দেখলাম যে এটা একটা দারুণ বাংলা শব্দও হয় এবং এই শব্দটার সঙ্গে একটা অভিমান জড়িত আছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা দেশের বাইরে থেকে শিল্প সাহিত্যের চর্চা করে, বাংলা একাডেমি তাদেরকে সাহিত্য চর্চা যারা করে তাদেরকে
সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার দেয়, একটা নিম্নমানের পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার দেয় না, এখন অবশ্য দেওয়া শুরু করেছে। তারপরে আমরা আমাদের এই আরটিভির কথা, আরটিভি অনেক প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান করছে, কিন্তু অনেক টেলিভিশন অনেক অনুষ্ঠানে কিছু দেয় না। প্রবাসীদের অনুষ্ঠান করলেও বাংলাদেশের এখন মিডনাইটের পরে প্রচার করে, যেটা বাংলাদেশ দেখতে পারে না। আমি যেটা বলছিলাম যে ওই সময়টাতে আমরা দেখতাম যে প্রবাসীদের অনেক বড় সাফল্যের খবরও প্রথম পাতায় ছাপা হতো না, পত্রিকা ব্যাগ সাইজে ছাপা হতো, ভিতরে ছোট্ট করে ছাপা হতো। এইসব কারণে একটা অভিমান থেকে যে আমরা তো এই প্রবাসী যে বাঙালিরা আছি, আমাদেরকে তোমরা উনো ট্রিট করছো, যে কারণে আমরা বলছি আমাদেরকে অভিমান করে উনো বাঙা। গুণবানা এইটা এক উনো হচ্ছে যে 29, 39 সেই একটু কম। উন্নতা থেকে একটু কম। আরেক অর্থে এটা যথার্থ, কারণ আমরা প্রবাসে থাকার ফলে এখন নানান মিডিয়া, অনলাইন, ইউটিউব, এটা সেটা, ফেসবুক, সব জায়গায় বাংলা লেখা যায়, বাংলা করা যায়। বাংলার চর্চাটা এখন আর অ্যাকচুয়ালে সীমিত নাই, ভার্চুয়ালেও চলে আসছে, অনেক করতে পারছি। কিন্তু ওই সময়টা কিন্তু আমরা বাংলা চর্চা তো করতে পারতাম না। অফিসে ইংরেজিতে কথা বলতাম, দোকানে গেলে ইংরেজিতে কথা বলতাম, লিখতাম ইংরেজিতে। তারপরে একান্তে কাজকর্ম শেষে রাতের বেলা এসে একটা বাংলা বইও পাওয়া যেত না তখন, এখন অনেক পাওয়া যায়। সো এই যে আমাদের সুযোগটা কম ছিল বাংলার চর্চা করার, সেই দিক থেকে আমরা একটু অনুবাগাল ছিলাম, মানে পুরোপুরি বাংলা চর্চা করতে পারতাম না। এখন যে সাবলীলভাবে আমি বাংলায় কথা বলছি, বিলিভ মি, সেই সময়ে আমি কথা বলতে গেলে 5 মিনিট 2টা সেন্টেন্সের পরেই একটা সেন্টেন্স ইংরেজিতে বলে পারতাম, সাবলীলভাবে বাংলায় বলতে পারতাম না। এখন এইসব টেলিভিশনগুলো হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় বাংলা লিখতে পারছি, বলতে পারছি, যে কারণে এখন অনেকটা সাবলীল হয়ে এসেছি। তখনই তো পারতাম না। আপনারও এই অবস্থা ছিল, আমাদের অনেকেরই অবস্থা ছিল, যে কারণে আমরা একটু উনো ছিলাম। কিন্তু সেই সব কিছু মিলিয়ে আমি মনে করি উনো বাঙাল। একে তো ইংরেজি থেকে আসলো, ইউএন থেকে, তারপরে বাংলায় শব্দটা তৈরি হলো। সবকিছু মিলেই আমি মনে করি যে এটি একটি সার্থক শব্দ এবং একটা নতুন শব্দ। আমরা তো প্রভাতী সঙ্গ, অমুক সঙ্গ, তমুক সঙ্গ করতেই পারি, ওসব না করে একটা নতুন নাম তৈরি করব, সেটাও আমার মাথায় ছিল। এখন আমি বলতে চাই যে এই শব্দটা যদি কখনো অভিধানে অন্তর্ভুক্ত করে, উনো বাঙাল শব্দের অর্থ আমি বলবো বিনয়ী বাঙালি বই, যাদের মধ্যে বিনয় আছে, তারা হচ্ছে উনো বাঙাল। চমৎকার। আপনি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় আপনার বিচরণ ঘটেছে। আমি একটু জানতে চাচ্ছি আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কতগুলো? আমার প্রকাশিত বইয়ের সঙ্গে সম্প্রতি, মানে এইবারই ঢাকার বইমেলায় বইটি আনুষ্ঠানিকভাবে বেরোবে, কিন্তু এটি ছাপা হয়ে গেছে। আমি ওকে দেখাই, আমার হাতেও চলে আসবে। এটি আমার 100তম বই। বাহ! আপনাকে অভিনন্দন। এটি আমার 100তম বই, রোদেলা দুপুর। এই বইতে 100টি কবিতা আছে এবং সবগুলো মানে কবিতা অক্ষরভিত্তিক। ১০০তম বই প্রকাশ হলো, আপনাকে তো অভিনন্দন জানাতেই হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আচ্ছা। এইটি হচ্ছে আমার 100তম বই। বুঝতে পারছেন? মূলত আপনি কোন শাখায় সাহিত্যের আপনি লেখালেখিগুলো করেন? কবিতা তো লেখেনই, এর বাইরে আর কি লেখেন? ভালোবাসা। সেটি আপনার ১ম ভালোবাসা। এছাড়া আমি আমি বেশ কয়েকটি উপন্যাস লিখেছি। গল্পের বই কয়েকটি আছে। ৭ ভাষা শহীদকে নিয়ে ৭টি গল্প লিখেছি আমি। সেটি নিয়ে উত্থান পর্বের গল্প নামে একটি গল্পের বই বেরিয়েছে। এছাড়াও আগেও একটি গল্পের বই বেরিয়েছে। প্রবন্ধের বই বেশ কিছু আছে। ভ্রমণের অনেক বই আছে এবং সেগুলো নিয়ে আবার একটা ভ্রমণ সমগ্র, প্রায় ১,০০০ এর উপরে, ১,০২৪ পৃষ্ঠার একটা ভ্রমণ সমগ্রও বেরিয়েছে। শিশুতোষ কয়েকটা বই আছে। বাহ! আ আমার লেখা গল্প থেকে নাটকে, এই আরটিভিতেই একটা ঈদের নাটক হয়েছিল আমার লেখা গল্প থেকে। তাই নাকি? রেদওয়ান রনি সেটা। আমি জানতাম না তো। বিটিভিতে আমার লেখা, তবে আপনার গান আমি শুনেছি, আপনার লেখা। আমার লেখা বেশ কিছু গান সুবীর নদী গেয়েছে আজ থেকে ২৫-৩০ বছর আগে ২টা গান বিটিভিতে। না, সম্প্রতি আপনার গান আমি শুনেছি। শ্রীপতি আরো বেশ কিছু শিল্পী আমার গান করেছে। হ্যাঁ, সবকিছুই লিখি আরকি, যখন যেটা লিখতে ইচ্ছা করে। বাহ! চমৎকার। তো মূলত আপনার যে ১ম ভালোবাসা, শেষ ভালোবাসা সবই কবিতা। আপনি তো কবিতা শুধু লেখেন না, আপনি কিন্তু আবৃত্তিও ভালোই করেন, চমৎকার করেন। তো আপনার কণ্ঠে আপনার একটি কবিতা আজকে হয়ে যাক না, শুনি। আপনি এটা মনে করে খুব ভালো করেছেন। বরং আমি অনুরোধ করব, আপনি একজন প্রতিষ্ঠিত আবৃত্তি শিল্পী, অসাধারণ আবৃত্তি করেন। আমি পড়ছি। হ্যাঁ, আমি করব পরে। আ আ এরপরে আপনার দেখা যাক, সেটা না হয় হবে। তা আপনার কণ্ঠে আগে ১ম এ শুনি আপনার আমি কবিতা। ছোট্ট একটা কবিতা করি। আমার ছোট্ট কেন? একটু বড় করেই পড়ে। নির্বাচিত ১০০ আচ্ছা, ঠিক আছে। একটা ছোট্ট কবিতা আমি, মানে আসলে আপনার কবিতা শুনতে চাই। উম আপনার কণ্ঠ না, শুনতে না, চাই। না। এইজন্য আমি দেখা যাক। আমি যে কবিতাটি পড়ছি, শিরোনাম হচ্ছে বনসাই। ইচ্ছে করে ভোরের রোদে নরম কাদা আমার মাকে শেষ গাঁদা বাতাসে ভিজে। ইচ্ছে করে রইলে দেন সারা রাঙ্গি মাথা ধুলোর নিচে ঘাসের কাছে একটু আরো আর একটু বৃক্ষ থেকে কেলুর পাতাটা বিবৃত করে নাগর এই পাখিটি পড়লো গিয়ে দূরেরই গ্রামে। ইচ্ছে করে একখানা বিবি শিশির গ্রামে যাচ্ছে। এই শ্বশুরে আমি এত এক
কাছাকাছি বেশি গিয়ে বাহ! অসাধারণ, অসাধারণ বর্ণনা করেছেন। চমৎকার। সেই যে ডায়াসপোরা, সেই যে নিজের গ্রামের সঙ্গে, নিজের মাটির সঙ্গে, নিজের বাহ! মাতৃভূমির সঙ্গে আত্মিক যে আপনার কবিতা আমাকে সেই গ্রামে নিয়ে গেল। সেই মানিকগঞ্জ। সেই সেই আপনার দেশে। পছন্দ নিয়ে। আহ দেখি আমি আপনি যেহেতু বললেন আমি চেষ্টা করছি। আপনার পছন্দ। কবিতাকে নিয়ে যাব এটি আপনারই লেখা কবি কাজী জহিরুল ইসলাম। ভাবছি এখন থেকে কবিতা লেখার পরে কিছুদিন বেলকনিতে ঝুলিয়ে রাখব। হাওয়ায় উড়বে, বৃষ্টিতে ভিজবে, রোদে শুকোবে, পাখি এসে ঠুকরে ঠুকরে বের করবে কবিতার সুপক্ক বীজ। ওকে আমি উইকেন্ডে নিয়ে যাব জ্যাকসন হাইটসে, দেখাবো মিশ্র বর্ণের সৌহার্দ্য। মেহিকান সীমান্তে আটকে পড়া ইমিগ্রান্টদের কান্না শোনাতেও নিয়ে যাব একদিন। সিরিয়ার উদ্বাস্তু শিশুরা যখন ম্যানহ্যাটনের ফুটপাতে সাহায্য প্রত্যাশী, জুতোবদ্ধ যুগল করতল, ডাইম কিংবা কোয়ার্টারের বদলে আমি একটি কবিতা তুলে দেব। হিজাবের নিচে অশ্রুসিক্ত সিরীয় মায়ের দেহে ভর করে দাঁড়িয়ে থাকা শিশুর কম্পিত করতলে আমার কবিতা দেখে আসবে মানুষের অশ্রুবিন্দু থেকে গড়ে ওঠা সমুদ্র কতটা গভীর। তেলের পাইপলাইনেও একবার কায়দা করে দু একটিকে পাঠিয়ে দেব। জেনে আসবে কফোটা রক্তের বিনিময়ে কফোটা তেল গড়ায় স্বার্থের পাইপলাইন দিয়ে। আমার হয়তো আর আফগানিস্তানে যাওয়া হবে না, কিন্তু জাতিসংঘের কোনো সহকর্মী যখন যাবে ওর ব্যাকপ্যাকে দুটো কবিতা ঢুকিয়ে দেব। জেনে আসবে কাবুল রহস্য, অটিস্টিক শিশুর ক্রাউনের নিচে বিছিয়ে দেব আমার সব কবিতা। নানান রঙের দাগে ওরা নির্মোহ হয়ে উঠবে। কবিতাকে আমি নিয়ে যাব সবখানে, ব্রথেলে, যুদ্ধের মাঠে, হেঁসেলে, গোয়াল ঘরে, পাঁচতারা হোটেলের বলরুমে, এমনকি নর্দমার পাইপের ভেতরেও। সঙ্গমরত দম্পতির শীতকারে বেজে উঠবে কবিতার ছন্দ। ভূমিষ্ঠ হয়েই শিশু কবিতা চিৎকারে পৃথিবীকে জানায় তার আগমন সংবাদ, যা শুনে মায়ের মুখে ফুটে ওঠে একটি পূর্ণাঙ্গ কবিতা। শ্রমিকের হাতুড়ি কবিতা ছাড়া আর কোন ছন্দে নির্মাণ করে সভ্যতা। রেলগাড়ি কি দারুণ কবিতা ছড়িয়ে দেয় দুপাশের লোকালয়ে। ফসলের মাঠে গ্রীষ্মের হাওয়ায় দোলে সবুজ কবিতা। হেমন্তে টুপটাপ ঝরে পড়ে লাল হলুদ কবিতা বৃষ্টি বৃক্ষের ডাল থেকে। কবিতা ছাড়া আর কোন আলো ছড়ায় ভোরের সূর্য। পাখিরা কোন ছন্দে ডেকে ডেকে পৃথিবীর প্রকৃতির ঘুম ভাঙায় কবিতা ছাড়া। সৃষ্টি রহস্যে কবিতা, রহস্যের উন্মোচনেও কবিতা। চেতন অর্ধচেতনে, আমাদের অবচেতনেও কবিতা। কবিতার চেয়ে উজ্জ্বল আর কোনো চেতনা আছে? যখন সকল চেতনার আতুর ঘরই কবিতা। মানুষের মৃত্যু একটি অনিন্দ্য সুন্দর কবিতা ছাড়া আর কিছু নয়। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসছেন। দর্শক, আজকের কথোপকথন আমাদের মনে করিয়ে দিল কবিতা শুধু অনুভূতির প্রকাশ নয়, কবিতার সময়কে অতিক্রম করার শক্তি। প্রবাস, স্মৃতি আর ভাষার ভেতর দিয়েই কবি নিজের অস্তিত্বকে লিখে রাখে, আর সেই লেখারই নাম কবিতা। এই গভীর ও ভাবনার আলো ছড়িয়ে দেওয়া আড্ডার জন্য কবি কাজী জহিরুল ইসলামকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি আহসান হাবিব, RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন।